Okay, now listen to me. Your examination is already over, and you have already learned how to join sentences using noun clause and relative clause. Okay, and today I would like to teach you how to join sentences using adverbial clause. নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজ ব্যবহার করে কিভাবে বাক্যদ্বয়কে যুক্ত করতে হয় তা আমরা পরীক্ষার আগে শিখেছি। আমি অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে একটু টাচও দিয়েছিলাম নাকি? হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা একটু অতীতের জিনিসগুলো একটু জেনে নিব, মানে নাউন অ্যাকচুয়ালি ক্লজ কিভাবে গঠন করতে হয় এই জিনিসটা জেনে নেব। জেনে নেওয়ার পর অ্যাডভার্বিয়াল ক্লজে কিভাবে যুক্ত করতে হয় সেটা দেখব। তো ক্লজ কি জিনিস? ক্লজ মানে কি? উপবাক্য। A clause is a part of a bigger sentence that has a subject, a finite verb and a predicate. ক্লজ হলো বড় বাক্যের একটি অংশ যার একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব ও প্রেডিকেট থাকে। তাহলে ক্লজে কি কি থাকে? নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 ফাইনাইট ভার্ব। তোমরা সাবজেক্ট কি জিনিস সেটা জানো, ফাইনাইট ভার্ব কি তাও জানো, প্রেডিকেট কি জিনিস সেটাও জানো। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, হি ইজ প্লেইং ফুটবল। এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, প্রেডিকেট আছে। বাক্যের যেটা মূল ভার্ব, মেন ভার্ব, সেই মেন ভার্বকে আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করি? হু। হু এর বাংলা মানে কি? কে বা কারা। কে বা কারা। তাহলে এর আনসার যেটা পাবো সেটা হবে কি? সাবজেক্ট। তাহলে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। তো কে খেলছে? হু ইজ প্লেইং ফুটবল? হি। তাহলে হি হলো কি? সাবজেক্ট। হি হলো সাবজেক্ট। এবার সাবজেক্টের আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে শিখিয়েছি, বুঝিয়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের ঠিক পরে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের ঠিক আগে যে ভার্বটা থাকবে সেটাই হবে কি? ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সাবজেক্টের পরে কি আছে? হি ইজ আছে। তাহলে ইজটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম। এবার তোমরা মাথায় রাখবা, বাক্যের যেটা সাবজেক্ট সেটা সাবজেক্ট, বাকি অংশটা কি? সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটা প্রেডিকেট। বাক্যের যেটা সাবজেক্ট সেটা সাবজেক্ট, সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটা প্রেডিকেট। তো তাহলে এবার দেখো যে এটা ছিল সেন্টেন্স, তো সেন্টেন্সেও যে সমস্ত এলিমেন্ট থাকবে ক্লজেও ঠিক সেই সব এলিমেন্টগুলোই থাকবে। সেন্টেন্সে যে সব জিনিস দরকার হয় ক্লজের ক্ষেত্রেও সেই সমস্ত জিনিসগুলোই দরকার হয়। পার্থক্য কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড সেন্টেন্সেস? সেন্টেন্স ইজ এ কমপ্লিট ফ্যাক্ট বিকজ ইট ক্যান ক্লিয়ার সেন্স। বাক্য হলো একটা পরিষ্কার বিষয় যা কি করতে পারে? মনের ভাব প্রকাশ করতে পারে। বাট অন দি আদার হ্যান্ড ক্লজ ইজ কনসিডার্ড টু বি দ্য পার্ট অফ এ বিগার সেন্টেন্স। ক্লজকে কি বলে গণ্য করা হবে? বড় বাক্যের একটা অংশ হিসাবে গণ্য করা হবে, ওটা কখনো কমপ্লিট সেন্টেন্স হবে না। তাহলে আমি কি পেয়ে গেলাম? এখানে সাবজেক্ট পেলাম, সেন্টেন্সের সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম, প্রেডিকেটও পেলাম। ক্লজের ক্ষেত্রেও সেই জিনিসটা পাবো, কারণ ক্লজের ডেফিনেশনে বলা হয়েছে ক্লজ ইজ আ পার্ট অফ এ বিগার সেন্টেন্স। ক্লজ হলো একটি বড় বাক্যের অংশ দ্যাট হ্যাজ আ সাবজেক্ট, এ ফাইনাইট ভার্ব অ্যান্ড এ প্রেডিকেট। যার কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে ও একটা প্রেডিকেট থাকবে। কিরকম দেখো, দ্যাট হি ইজ নো মোর, এটা হলো কি? ক্লজ। এটা হলো ক্লজ। তো হি হচ্ছে কি? সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব, আর ইজ থেকে এই অংশটা কি? প্রেডিকেট।
কেন? তোমাদেরকে বললাম যে সাবজেক্ট যেটা সেটা সাবজেক্ট, সাবজেক্ট বাদ দিয়ে বাকি ডান দিকের অংশটা হচ্ছে কি প্রেডিকেট। তাহলে দ্যাট হি ইজ নো মোর, এইখানে হি হলো সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব, আর ইজ থেকে বাকি অংশ প্রেডিকেট। তাহলে আমি এখানে সাবজেক্টও পেলাম, ফাইনাইট ভার্বও পেলাম, প্রেডিকেটও পেলাম। এখানে সেন্টেন্সের সাবজেক্টও পেয়েছি, ফাইনাইট ভার্ব পেয়েছি, আবার প্রেডিকেট পেয়েছি। তাহলে এই সেন্টেন্সটার সঙ্গে এই ক্লজটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই যে এই সেন্টেন্স সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারছে, আর এই ক্লজ কিন্তু তা পারবে না। এই ক্লজটা কি হবে? একটা বড় বাক্যের অংশ হিসাবে কাজ করবে। সেন্টেন্স একাই 100, সেন্টেন্স একাই 100, ও কারো উপর ডিপেন্ড করে না। কিন্তু ক্লজকে কি করতে হয়? ও 100 হতে গেলে আর একটা ক্লজের উপর তাকে ডিপেন্ড করতে হয়। ক্লিয়ার হলো? হোয়াট আর দি ফিচার্স অফ এ ক্লজ? ক্লজের বৈশিষ্ট্য কি? যে ক্লজে একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা প্রেডিকেট থাকবে। ক্লজে আর একটা জিনিস বেশি থাকে, সেটা কি? লিঙ্কার। সেটা কি থাকে? লিঙ্কার। ঠিক আছে? আচ্ছা, ক্লজের গঠনটা তোমরা দেখে নাও। ক্লজের গঠন বা স্ট্রাকচার যেটা, সেটা আমরা সবসময় কিভাবে ক্লজ গঠন করব? প্রথমে হবে কি? লিঙ্কার। লিঙ্কারের পর কি আসবে? সাবজেক্ট। সাবজেক্টের পর কি আসবে? ফাইনাইট ভার্ব, তারপরে আদার্স। তারপরে কি আসবে? আদার্স, অন্যান্য কিছু। প্রথমে ক্লজের ক্ষেত্রে প্রথমে কি হবে? লিঙ্কার, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে অন্যান্য কিছু। এটা হচ্ছে কি ক্লজের গঠন, যেটা আমরা এর আগে নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ করার সময় জেনেছি। ঠিক আছে? তাহলে আমরা ক্লজ গঠন করতে জানি। আচ্ছা, এবারে নাউন ক্লজের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? নাউন ক্লজে যখন বাক্যদ্বয়কে যুক্ত করছিলাম তখন কি করেছিলাম? যে সাবঅর্ডিনেট ক্লজটাকে নাউন স্থানে বসাচ্ছিলাম। নাউন ক্লজটাকে কোথায় বসাচ্ছিলাম? নাউন স্থানে, নাকি? নাউন ক্লজটাকে কোথায় বসাচ্ছিলাম? নাউন স্থানে। আর রিলেটিভ ক্লজে কোথায় বসানো হয়েছিল? নাউনের ঠিক ডান পাশে। কোন পাশে? পরে বা ডান পাশে। ঠিক আছে? নাউন ক্লজে ক্লজটাকে কোথায় বসিয়েছিলাম? নাউন স্থানে। আর রিলেটিভ ক্লজে বা অ্যাডজেক্টিভ ক্লজে কি করা হয়েছিল? নাউনের ঠিক ডান পাশে। আর আজকে আমরা কি যুক্ত করতে চলেছি? কোন ক্লজ ব্যবহার করে? অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে যুক্ত করতে চলেছি, তাই তো? আচ্ছা, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে কোথায় বসাতে হবে? ক্লজটাকে ইউজ করতে হবে কোথায়? তুমি নাউন ক্লজে কি করছো? নাউন স্থানে বসাচ্ছ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে কি করছো? ওই নাউনটা, যে নাউনটাকে বিশেষিত করছে সেই নাউনের ডান পাশে বসাচ্ছ। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে কি ব্যাপার আছে? যে অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিং করার টাইমে তুমি সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো। প্রিন্সিপাল ক্লজের আগেও লিখতে পারো, আবার পরেও লিখতে পারো, তাই তো? আমি এক্সাম্পল বোর্ডে দিচ্ছি, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আচ্ছা, আই নো হোয়ার হি হ্যাজ গন, তাই তো? এখানে নো হচ্ছে কি বাক্যের মেন ভার্ব, বাক্যের মেন ভার্ব। আই হলো কি সাবজেক্ট, আর এইটা হয়েছে কি ক্লজ। এইটা ক্লজ। কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আমরা নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল করছি কোন ক্লজের ভার্ব? সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব, তাই না? আমরা কোন ক্লজে, মানে কোন সেন্টেন্সে জয়েনিং করছি? কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করছি। তো আই নো হোয়ার হি হ্যাজ গন, এখানে নো হচ্ছে কি মেন ভার্ব, আই সাবজেক্ট, আর হোয়ার হি হ্যাজ গন এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কটা ভাগ বললাম? তিনটে: নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো তার মধ্যে এই ক্লজটা কোন ক্লজ হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ক্লজটা যদি নাউন স্থানে বসে, ক্লজটা যদি if the subordinate clause is placed at the noun position, the clause must be
নাউন ক্লজ, তাই না? ক্লজটা যদি নাউন স্থানে বসে তাহলে সেটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ হবে। তো আদৌ নাউন পজিশনে বসেছে কিনা সেটা তোমরা দেখো। এখানে তোমাদেরকে আমি কি বলেছিলাম যে বাক্যের মেন ভার্বকে যদি হু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কি পাওয়া যাবে? সাবজেক্ট পাওয়া যাবে। বাক্যের মেন ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অবজেক্ট পাওয়া যাবে। আর সাবজেক্ট আর অবজেক্ট স্থানে বসে কে? নাউন এবং প্রোনাউন। সাবজেক্ট আর অবজেক্ট স্থানে কে বসে? নাউন এবং প্রোনাউন। মানে নাউন আর প্রোনাউনের কাজ কি? সাবজেক্ট ও অবজেক্ট স্থানে বসা। তো তাহলে এখানে আই নো হোয়ার হি হ্যাজ গন, সে কোথায় গিয়েছে আমি তা জানি। তাহলে আই নো আমি জানি, তো কি জানি? কি জানি? কি জানি তার আনসারটা হচ্ছে কি হোয়ার হি হ্যাজ গন। তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট। এই হোয়ার হি হ্যাজ গন এই অংশটা বসেছে কোথায়? নো ভার্বের অবজেক্ট হিসাবে। আর তোমরা জানো যে অবজেক্টটা কি হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে, নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট হিসাবে কাজ করে নাকি? তাহলে যেহেতু নাউন স্থানে বসেছে তাই এটা কোন ক্লজ? নাউন ক্লজ। নেক্সট চলে এসো আই নো দ্য প্লেস। এখানে একই রকম ভাবে নো হচ্ছে কি বাক্যের মেন ভার্ব, আই সাবজেক্ট, দি প্লেস অবজেক্ট। অবজেক্টটা কি হয়? নাউন হয়। অবজেক্টটা কি হয়? নাউন হয়। আর সেই নাউনের ডান পাশে এই ক্লজটা বসেছে, ঠিক আছে? হোয়ার হি হ্যাজ গন বলতে যেখানে সে গিয়েছে, যেখানে সে গিয়েছে বলতে কি এই প্লেসকে বোঝানো হচ্ছে। প্লেসটা কি? নাউন। এই নাউনকে মডিফাই করা হচ্ছে কি দ্বারা? এই ক্লজটা দ্বারা। এই ক্লজটা তাহলে কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজের, সাবঅর্ডিনেট ক্লজের রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ক্লজ? রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার হলো? তাহলে দেখো যে কথার সঙ্গে কাজ মিলল। নাউন ক্লজে জয়েনিং করার টাইমে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা সবসময় নাউন স্থানে বসাবো। সেটা সাবজেক্ট স্থানে বসতে পারে, অবজেক্ট স্থানে বসতে পারে, বা তোমার প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবেও বসতে পারে, অবজেক্ট স্থানেও বসতে পারে। কিন্তু এই রিলেটিভ ক্লজের ক্ষেত্রে কি হবে? ক্লজটা নাউন স্থানে না বসে তার ঠিক যে নাউনটাকে মডিফাই করবে সেই নাউনের কোন পাশে? ডান পাশে। এক্সাম্পলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট এসো অ্যাডভার্বিয়াল ক্লজ। এই বাক্য দুটো অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিং করা হয়েছে। আমি কি বললাম? বসানোর ক্ষেত্রে মানে প্লেস করার ক্ষেত্রে, ক্লজকে প্লেস করার ক্ষেত্রে আমরা কি করব? অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে ওই নাউন ক্লজ বা রিলেটিভ ক্লজের মতো কোনো ব্যাপার নেই। অ্যাডভার্বিয়াল ক্লজকে তুমি প্রিন্সিপাল ক্লজের আগেও বসাতে পারো, পরেও বসাতে পারো। শুধুমাত্র একটা কন্ডিশন মনে রাখতে হবে, কি? যে অ্যাডভার্বিয়াল ক্লজে যদি জয়েনিং করি তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি আগে বসে, সাবঅর্ডিনেট ক্লজ যদি আগে বসে তাহলে প্রিন্সিপাল ক্লজ লেখার টাইমে মিডিলে একটা কি করতে হবে? কমা দিতে হবে। প্রিন্সিপাল ক্লজ লেখার টাইমে একটা কি করতে হবে? কমা দিতে হবে। আর তুমি যদি প্রিন্সিপাল ক্লজটাই আগে লিখো, প্রিন্সিপাল ক্লজটাই আগে লিখো আর সাবঅর্ডিনেট ক্লজটাই পরে লিখো, তাহলে কমার কোনো ব্যাপার নেই। তাহলে ঘটনা কি মনে রাখতে হবে? যে ইফ দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ প্লেসড at the beginning we must use a comma before writing the principal clause। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ক্লজটা আমি আগে লিখলাম, তাহলে প্রিন্সিপাল ক্লজটা লেখার আগে আমাকে মিডিলে একটা কি করতে হবে? কমা ইউজ করতে হবে। যদি ঘটনাটা উল্টিয়ে দাও তাহলে কমার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার হলো? এবার আমরা স্টেপ বাই স্টেপ জয়েন করতে থাকবো। এক নাম্বার হচ্ছে কি? কজ। কজ মানে? কজ মানে কি? কারণ। কজ মানে কারণ। যদি কারণ বোঝায়, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে যদি কারণ বোঝায় তাহলে লিঙ্কার গুলো কি কি আসবে? তোমাদেরকে আগেই বলা হয়েছে যে উইদাউট লিঙ্কার ইউ ক্যান নট ফর্ম ক্লজ। লিঙ্কার ছাড়া তুমি ক্লজ গঠন করতে পারবে না। সো এ লিঙ্কার ইজ মাস্ট টু ফর্ম এ ক্লজ। নাকি? ক্লজ গঠন করার জন্য একটি লিঙ্কার আবশ্যিক। বিকজ the structure of a clause is linker, subject, finite verb, etc etc।
ওকে, তাহলে কজ যদি বোঝায় তাহলে কি কি লিঙ্কার আসবে সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে কি কি লিঙ্কার আসবে গো? অ্যাজ, বিকজ, সিন্স, সো ডট ডট দ্যাট। তো অ্যাজ কথার অর্থ কি? যেহেতু, নাকি? হ্যাঁ, তো যেহেতু কেন ব্যবহার করা হয়? কারণ বোঝাতে যেহেতু ব্যবহার করা। বিকজ মানে কি? কারণ। সিন্স মানে কি? যেহেতু। আর সো ডট ডট দ্যাট এটার মানে হচ্ছে এতটাই, এতটাই যে, এতটাই যে। ঠিক আছে, তাহলে আমরা আগে এইগুলো দিয়ে জয়েনিং করা দেখে নিই, তারপরে শো ডট ডট দ্যাট দিয়ে জয়েনিং করবো। ঠিক আছে, তো দেখো কি বোঝাবে? কারণ বোঝাবে, কারণ প্রকাশ করবে। কজ, হি ইজ ইল, হি he is ill, he cannot walk. He is ill, he cannot walk. এখানে দুটো বাক্য রয়েছে, এই দুটো বাক্যের মধ্যে একটা কজ, অপরটা ইফেক্ট। গুড, ওয়ান ইজ কজ অ্যান্ড the next is ইফেক্ট or রেজাল্ট। একটা হচ্ছে কি? কারণ, অপরটা ফল। তাহলে কোনটা কারণ? হি ইজ ইল মানে সে হয় অসুস্থ, হি ইজ ইল সে হয় অসুস্থ, হি ক্যান নট ওয়াক সে হাঁটতে পারছে না। তাহলে এইখানে একটা হচ্ছে কি কারণ, অপরটা ফল। তাহলে কোনটা কারণ কোনটা ফল নিশ্চয়ই বুঝতে পারছো। মানুষ অসুস্থ হলেই তো হাঁটতে পারে না, তাহলে হাঁটতে না পারার কারণ কোনটা? তাহলে হি ইজ ইল এটা হচ্ছে কি কজ, আর হি ক্যান নট ওয়াক এটা হচ্ছে কি ইফেক্ট অথবা রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট, নাকি? তোমরা কি করবা? এই দুটো বাক্যকে যখন জয়েন করবা, জয়েন করার টাইমে যে বাক্যটা কারণের বাক্য, আমরা বুঝতে পারছি তো এখানে কোন বাক্যটা কারণ আর কোনটা ফল। যেটা কারণের বাক্য সেইটাকে কিসে পরিণত করতে হবে? ক্লজে পরিণত করতে হবে। কোন ক্লজে? সাবঅর্ডিনেট ক্লজে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করতে হবে। কোন ওয়ার্ডগুলো দিয়ে? এই যে লিঙ্কার বা এই ওয়ার্ডগুলো দিয়ে। অ্যাজ মানে কি? যেহেতু, বিকজ মানে কারণ, সিন্স মানে যেহেতু। কথা বোঝা গেল কিনা? তাহলে জয়েনিং করার টাইমে কোন বাক্যটাকে ক্লজে পরিণত করবা? কারণের বাক্যটাকে। তো এখানে কারণের বাক্য কোনটা? হি ইজ ইল, হি ইজ ইল। আমরা নাউন ক্লজে জয়েনিং করার টাইমে কি দেখেছি? যে কোনো একটা ওয়ার্ডের পরিবর্তে লিঙ্কার এসছে, নাকি? কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজের পরিবর্তে লিঙ্কার এসছে। আমরা রিলেটিভ ক্লজেও সেই কন্ডিশন দেখেছি। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে ওইরকম কোনো ওয়ার্ড বা ফ্রেজ নেই, কোনো একটা সেন্স। অর্থাৎ তোমরা দেখবা যে ওয়ার্ড বা যে ফ্রেজ বা যে সেন্সের পরিবর্তে লিঙ্কারটা নিয়ে আসছো, লিঙ্কারটা ইউজ করার সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো কি হয়ে যাবে? সেই বিষয়গুলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস করে দিয়ে বাকি অংশটাকে আমরা কি করব? ক্লজে পরিণত করব। তো এইখানে হি ইজ ইল, হি ইজ ইল এই বাক্য থেকে একটা ওয়ার্ড বাদ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমি এই বাক্যটাকে ক্লজে পরিণত করব এই তিনটে ওয়ার্ডের যে কোনো একটা দিয়ে, তিনটে লিঙ্কারের যে কোনো একটা দিয়ে। তুমি যেটা খুশি সেটা ইউজ করতে পারো, দ্যাটস ইউর চয়েস। অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, সিন্স মানে যেহেতু। তাহলে আমি আগেই ক্লজের গঠনটা কি দিয়েছি? প্রথমে কি বসবে? লিঙ্কার, লিঙ্কারের পর কি আসবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে? ফাইনাইট ভার্ব, তারপরে আদার্স, তাই না? তাহলে হি ইজ ইন এই ওয়ার্ডগুলো বা এই সেন্টেন্সটাকে এবার আমরা ক্লজে পরিণত করব। তো ক্লজে যদি পরিণত করতে চাই
তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, লিঙ্কার ইউজ করতে হবে। তো লিঙ্কার তোমাকে কি বললাম যে এই তিনটে ওয়ার্ডের তুমি যেটা খুশি সেটা নাও। সাপোজ আমরা অ্যাজ দিয়ে ক্লজটা বানাচ্ছি, অ্যাজ লিঙ্কার দিয়ে ক্লজ বানাচ্ছি, তাহলে প্রথমে কি হবে, অ্যাজ। অ্যাজ হলো, অ্যাজের পরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা আছে, হি, অ্যাজ হি। এবার কি আসবে, গঠন অনুসারে স্ট্রাকচার অনুসারে কি আসবে, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কোনটা, ইজ। এবার কি আছে, আদার্স, আদার্সটা কি, ইল, অ্যাজ হি ইজ ইল। এবার ভালো করে খেয়াল করো, হি ইজ ইল এটা ছিল কি কমপ্লিট সেন্টেন্স, অ্যাজ হি ইজ ইল এটা ছিল কমপ্লিট সেন্টেন্স। কিন্তু অ্যাজ হি ইজ ইল যেহেতু সে হয় অসুস্থ, এইটা আর কমপ্লিট সেন্টেন্স হলো না, এটা কিসে পরিণত হলো, ক্লজে পরিণত হলো। কোন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজের কোন ক্লজ, যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার অ্যাডভার্বিয়াল ক্লজকে ইউজ করার ক্ষেত্রে আমি তোমাদের কি বললাম, যে নাউন ক্লজ বা রিলেটিভ ক্লজের মতো ওই নাউন স্থান বা নাউনের পরে নয়, তুমি অ্যাডভার্বিয়াল ক্লজকে কি করতে পারো, প্রিন্সিপাল ক্লজের আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো। যদি আগে লিখো তাহলে মিডিল একটা কি হবে, কমা হবে, আর যদি পরে লিখো তাহলে কমার কোনো প্রয়োজন নেই। তাহলে যদি জয়েনিং করি, তো আমি তো ক্লজটা আগে বসিয়ে দিয়েছি, তাহলে এবার এখানে কি হবে, কমা। এবার দেখো তুমি এই সেন্টেন্সটাকে যখনই সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করে দিলা, তাহলে এটা সাবঅর্ডিনেট হয়ে গেল, মানে এই বাকি যে সেন্টেন্সটা পড়ে থাকলো সেটা কোন ক্লজ হলো, ওটা প্রিন্সিপাল ক্লজে পরিণত হলো। তাহলে তুমি সাবঅর্ডিনেট ক্লজ আগে লিখেছো, এবার প্রিন্সিপাল ক্লজটা লিখে দাও, হি ক্যান নট ওয়াক। তাহলে মিনিংটা কি আসছে, যেহেতু সে অসুস্থ সেহেতু সে হাঁটতে পারে না। এবার তুমি বাক্যটাকে এইভাবে না লিখে ঘুরিয়ে দাও, কি হবে, হি ক্যান নট ওয়াক অ্যাজ হি ইজ ইল, সে হাঁটতে পারছে না যেহেতু সে অসুস্থ। যেহেতু সে অসুস্থ তাই সে হাঁটতে পারছে না, বা সেহেতু সে হাঁটতে পারছে না, সে হাঁটতে পারছে না যেহেতু সে অসুস্থ। তাহলে তুমি এখানে অ্যাজ ব্যবহার করেছো, অ্যাজ না ব্যবহার করে বিকজ ব্যবহার করতে পারো, সিন্স ব্যবহার করতে পারো। আমি আগে বললাম কি, যে দ্যাটস ইউর চয়েস, ঠিক আছে। ইউ ক্যান ইউজ এনি ওয়ান অফ দি লিঙ্কার্স, তুমি এই লিঙ্কারগুলোর যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। তাহলে মূল কথা কি রইল, যে আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিং করব, তখন যদি কজ বোঝায়, তাহলে যে দুটো বাক্যের মধ্যে যেটা কজ হবে সেইটাকে ক্লজে পরিণত করব কি দিয়ে, অ্যাজ, বিকজ, সিন্স দিয়ে, তাই না। অ্যাজ, বিকজ, সিন্স এই তিনটে ওয়ার্ডের, তিনটে লিঙ্কারের যে কোনো একটাতে। ক্লজটা যখন বানানো হয়ে গেল, এবার সেই ক্লজটাকে আমরা প্রিন্সিপাল ক্লজের আগেও লিখতে পারি অথবা পরেও লিখতে পারি। যদি আগেই সাবঅর্ডিনেট ক্লজ লিখি তাহলে কমা দিয়ে প্রিন্সিপাল ক্লজ লিখবো, আর যদি আগেই প্রিন্সিপাল ক্লজ লিখি আর পরে সাবঅর্ডিনেট ক্লজ লিখি তাহলে মিডিলে কমার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে, বুঝতে পারলা। তাহলে এবার তোমরা জয়েনিং করো।